পৃষ্ঠা 112। 6. জ্যোতিষ। বৈদিক ক্রিয়া কাণ্ডের যথাযথ কাল নির্ধারণের জন্য জ্যোতিষ শাস্ত্রের জ্ঞান অত্যাবশ্যক। এক একটি বৈদিক যজ্ঞ বিভিন্ন কালে অনুষ্ঠেয়, যেমন দর্শযাগ কৃষ্ণপক্ষে, পৌর্ণমাস যজ্ঞ শুক্লপক্ষে, চাতুর্মাস্য যাগ ঋতুর অন্তে এবং পশুমেধ যজ্ঞ অয়নান্তে অনুষ্ঠিত হতো। সুতরাং রাশি, নক্ষত্র, তিথি প্রভৃতির জ্ঞান না থাকলে শ্রৌত কর্মানুষ্ঠান অসম্ভব। শুধু শ্রৌত কর্ম নয়, গৃহ কর্মানুষ্ঠানের জন্য ও জ্যোতিষশাস্ত্রের জ্ঞান অপরিহার্য। জ্যোতিষ বেদাঙ্গের দুটি গ্রন্থ পাওয়া গেছে, এক আর্চ জ্যোতিষ এবং দুই যাজুষ জ্যোতিষ। আর্চ জ্যোতিষ গ্রন্থে 36টি শ্লোক আছে এবং যাজুষ জ্যোতিষ গ্রন্থে শ্লোকের সংখ্যা 44টি। 7. তৈত্তিরীয় সংহিতা। যজুর্বেদের দুটি শাখা, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদের সংহিতার নাম তৈত্তিরীয় সংহিতা। এই সংহিতাটি 7টি কাণ্ডে বিভক্ত। এতে 2184টি মন্ত্র আছে। মন্ত্রগুলি আবার 3টি শ্রেণীতে বিভক্ত: অধর্যুর পঠনীয়, যজমানের পঠনীয় এবং হোতার পঠনীয়। এই সংহিতার একটি বৈশিষ্ট্য হল এখানে সংহিতা ও ব্রাহ্মণ ভাগ মিশ্রিত হয়ে রয়েছে। 4. 8. গৃহসূত্র। কল্প বেদাঙ্গ 4 প্রকার: শ্রৌত সূত্র, ধর্মসূত্র, গৃহসূত্র এবং শুল্বসূত্র। এর মধ্যে গৃহসূত্রে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের অনুষ্ঠেয় যাগের বিবরণ, ষোড়শ সংস্কার প্রভৃতি আলোচিত হয়েছে। বিভিন্ন বেদের সঙ্গে সম্বন্ধ বিভিন্ন গৃহসূত্র আছে। উদাহরণস্বরূপ ঋগ্বেদের আশ্বলায়ন গৃহসূত্র, সামবেদের গভীর গৃহসূত্র, কৃষ্ণ যজুর্বেদের অপস্তম্ভ গৃহসূত্র, শুল্ক যজুর্বেদের পারস্কর গৃহসূত্র এবং অথর্ববেদের কৌশিক গৃহসূত্রের নাম করা যেতে পারে। 9. ধর্মসূত্র। কল্প বেদাঙ্গ 4 প্রকার: শ্রৌত সূত্র, ধর্মসূত্র, গৃহসূত্র এবং শুল্বসূত্র। এর মধ্যে ধর্মসূত্রে রাজা এবং প্রজাদের কর্তব্য, ধার্মিক নিয়মাবলী প্রভৃতি আলোচিত হয়েছে। বিভিন্ন বেদের সঙ্গে সম্বন্ধ বিভিন্ন ধর্মসূত্র আছে। উদাহরণস্বরূপ ঋগ্বেদের বশিষ্ঠ ধর্মসূত্র, সামবেদের গৌতম ধর্মসূত্র, কৃষ্ণ যজুর্বেদের বৌধায়ন ধর্মসূত্র, শুক্ল যজুর্বেদের শঙ্খ ধর্মসূত্র এবং অথর্ববেদের পঠিনসী ধর্মসূত্রের নাম করা যেতে পারে। 10. বাজসনেয়ী সংহিতা। যজুর্বেদের দুটি বিভাগ, কৃষ্ণ বিভাগ, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। শুক্ল যজুর্বেদের সংহিতার নাম বাজসনেয়ী সংহিতা। এই সংহিতাটি 40টি অধ্যায়ে বিভক্ত। এখানে 10 পূর্ণ মাস নামক ইষ্টিযোগ, পিণ্ড পিতৃযোগ, যজ্ঞ, অগ্নিহোত্র যাগ, অশ্বমেধাদি যজ্ঞ প্রভৃতির বিস্তৃত বিবরণ আছে। তৈত্তিরীয় সংহিতার শেষ তথা 40তম অধ্যায়টি হল ঈশোপনিষদ। উপনিষদ সাধারণত ব্রাহ্মণের অন্তর্ভুক্ত হয়। মক টেস্ট। 8. ফুল মার্কস 20। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. যজুর্বেদ সংহিতার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। 2. ব্যাকরণ বেদাঙ্গের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। মার্কস
4 into 2 equal to 8। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. অথর্ব বেদ নিয়ে একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। 2. বেদাঙ্গ কি? বেদাঙ্গগুলির নাম লেখো। 3. বেদাঙ্গ ব্যাকরণের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। 4. কৃষ্ণ যজুর্বেদের অন্য নাম কি? এখানে কটি কাণ্ড আছে? 5. ছন্দ বেদাঙ্গের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। 6. শিক্ষা বেদাঙ্গের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। মার্কস 2 into 6 equal to 12। পৃষ্ঠা 113, ইউনিট 5। বৈদিক জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। বৈয়াসিক মহাভারত, থার্ড ব্র্যাকেটের মধ্যে রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ভূমিকা: ভরতবংশীয় গণের মহাযুদ্ধের সুদীর্ঘ কাহিনীর কাব্যরূপ হল মহাভারত। গ্রন্থের নামকরণ প্রসঙ্গে মহাভারতেই ব্র্যাকেটে আদি পর্ব 1/274 বলা হয়েছে। মহত্তাদ ভারবত্তাচ মহাভারত মুচ্যতে। মহত্ব এবং ভারবত্তের জন্যই গ্রন্থটিকে মহাভারত বলা হয়েছে বলা হয়। তবে এই মহাভারতের আরও কয়েকটি নাম আছে। সেগুলি হল জয় মহাকাব্য বা শত সাহস্রী সংহিতা বা ভারত সংহিতা। রামায়ণের মতো মহাভারত এপিক অফ গ্রোথ অর্থাৎ জাতীয় মহাকাব্য। কৌরব ও পাণ্ডবগণের বিরোধী এই কাব্যের মূল আখ্যানভাগ হলেও এর ছত্রছায়ায় এসে মিলিত হয়েছে অজস্র কাহিনী, অজস্র উপাখ্যান, অসংখ্য উপদেশ ও অনুশাসন। এই বিশালায়তন মহাকাব্যটি ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, কূটনীতি, সভ্যতা ও আধ্যাত্ম চেতনার সমগ্রতায় পূর্ণ হয়ে উঠেছে। বস্তুত ভারতবর্ষে যা কিছু তত্ত্ব ও তথ্য সেগুলি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস ও অন্যান্য লেখক এই মহাকাব্যে অন্তর্ভুক্ত করেছেন। ভারতে প্রচলিত সমস্ত জ্ঞান বিজ্ঞান, ইতিহাস, পুরাণ, নীতিমূলক উপদেশ ও অনুশাসন, কিংবদন্তি, উপাখ্যান, লোকবিদ্যা, প্রবচন, জীবনের নানা সংঘাত ও তার সমাধান, ধর্ম, অর্থ, কাম, মোহের যাবতীয় তত্ত্ব, এমনকি রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজ দর্শন প্রভৃতি এই মহাকাব্যের মধ্যে গ্রথিত হয়েছে। কয়েকশো বছরের ভারতীয় জাতির মননের সম্ভার এই মহাভারতে সম্মিলিত হয়েছে। মহাভারত হল এক সামগ্রিক সাহিত্য, তাই ভিন্টার-নিটস মন্তব্য করেছেন। উদ্ধৃতি শুরু: ইনডিড, in a certain sense, the Mahabharata is not one poetic production at all, but rather a whole literature. উদ্ধৃতি শেষ। মহাভারতের অন্তর্ভুক্ত শ্রীমদ্ ভাগবত গীতা জ্ঞান, কর্ম ও ভক্তির এক অপূর্ব সঙ্গম তীর্থ। বৈশম্পায়ন এই মহাভারত সম্বন্ধে যথার্থই বলেছেন: ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চ ভারতস্রব যদি হাস্তি তদ নত্র জন্যে হাস্তি ন তৎকচ্ছিৎ। ব্র্যাকেটে আদি পর্ব 62, দাঁড়ি 53। কোনো জাতির পরিচয় নিহিত থাকে তার সভ্যতা, সংস্কৃতি ও চিন্তাধারার মধ্যে, আর সেই সভ্যতা, সংস্কৃতি ও চিন্তাধারার প্রতিফলন ঘটে জাতীয় সাহিত্যে। সেদিক দিয়ে মহাভারত ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও চিন্তাধারার অমূল্য আকর। মহাভারত সম্বন্ধে অ্যানি বেসান্ত বলেছেন:
উদ্ধৃতি শুরু। The Mahabharata is the greatest poem in the whole world. There is no other poem so splendid as this, so full of what we want to know and what is good for us to study. উদ্ধৃতি শেষ। মহাভারত যে একটি আকর গ্রন্থ সে কথা গ্রন্থটির মধ্যেও পাওয়া যায়। উদ্ধৃতির মধ্যে আছে, যথা সমুদ্র ভগবান যথা মেরু মহারগিরি উভৌ খ্যাত মহানিধি তথা ভারত মুচ্যতে। ব্র্যাকেটে আদি পর্ব 62 দাঁড়ি 48। যেমন সমুদ্র ও মেরুকে এবং মেরুকে মহানিধি অর্থাৎ মহান আকর বলা হয়, তেমনি মহাভারতকেও মহান আকর বলা হয়। বিষয়বস্তু। মহাভারতে 18টি পর্ব রয়েছে। সেগুলি হল 1 আদি, 2 সভা, 3 বন, 4 বিরাট, 5 উদ্যোগ, 6 ভীষ্ম, 7 দ্রোণ, 8 কর্ণ, 9 শল্য, 10 সৌপ্তিপ, 11 স্ত্রী, 12 শান্তি, 13 অনুশাসন, 14 আশ্বমেধিক, 15 আশ্রম বার্ষিক, 16 মৌসল, 17 মহাপ্রস্থানিক, 18 স্বর্গারোহণ। মহাভারতের একটি পরিশিষ্ট বা খিল অংশ আছে, তার নাম হরিবংশ। এর শ্লোক সংখ্যা কম বেশি 16,000। মহাভারতে কিছু গদ্য অংশ আছে। 1 আদি পর্ব। এই পর্বে বর্ণিত মূল বিষয়গুলি হল মহাভারত রচনার পূর্ব প্রসঙ্গ, কৌরব ও পাণ্ডব বংশের উৎপত্তির কথা, কর্ণের অপমান, যতুগৃহ দাহ, পঞ্চ পাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিবাহ, খাণ্ডব দহন, খাণ্ডব বন দহন প্রভৃতি। 2 সভা পর্ব। জরাসন্ধ বধ, শিশুপাল বধ, পাণ্ডবদের পাশা খেলা, পরাজয় ও বনবাসের প্রস্তুতি। 3 বন পর্ব। তীর্থ ভ্রমণ, যক্ষ যুধিষ্ঠিরের প্রশ্নোত্তর, পাণ্ডবদের বনবাস জীবনের ঘটনাবলী, কর্ণের জন্মের বর্ণনা এই পর্বে দেওয়া হয়েছে। 4 বিরাট পর্ব। যেসব মূল ঘটনা এই পর্বে আছে সেগুলি হল বিরাট রাজের আশ্রয়ে পাণ্ডবদের অজ্ঞাতবাস, কীচক বধ, পরিচয় গোপন রেখে অর্জুনের কৌরবদের সঙ্গে যুদ্ধ ও অর্জুনের বিজয়। 5 উদ্যোগ পর্ব। কুরুপাণ্ডব যুদ্ধের উদ্যোগ। 6 ভীষ্ম পর্ব। সেনাপতি রূপে ভীষ্মের পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনকে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করানো। যুদ্ধের 10ম দিনে শরবিদ্ধ অবস্থায় ভীষ্মের শয়ন। পৃষ্ঠা 114। 7 দ্রোণ পর্ব। অভিমন্যু বধ, জয়দ্রথ বধ, ঘটোৎকচ বধ, যুদ্ধের 15 দিনে ধৃষ্টদ্যুম্নের হাতে দ্রোণের মৃত্যু প্রভৃতি এই পর্বের মূল ঘটনা। 8 কর্ণ পর্ব। যুদ্ধের 16 দিনে কর্ণের সেনাপতি পদ বরণ ও 17 দিনে মৃত্যু। 9 শল্য পর্ব। যুদ্ধের 18 দিনে যুধিষ্ঠিরের হাতে শল্যের মৃত্যু, দুর্যোধনের উরুভঙ্গ। 10 সৌপ্তিক পর্ব। অশ্বত্থামার হাতে দ্রৌপদীর 5 পুত্রের মৃত্যু, দুর্যোধনের মৃত্যু। 11 স্ত্রী পর্ব। পুত্রহীনা স্বামীহীনা নারীদের বিলাপ, এদের মধ্যে গান্ধারীর বিলাপ বিশেষ উল্লেখযোগ্য। 12 শান্তি পর্ব। হস্তিনাপুরে যুধিষ্ঠিরের অভিষেক ও রাজ্য পালন, রাজধর্ম, আপদ ধর্ম ও মোক্ষ ধর্ম বিষয়ে যুধিষ্ঠিরের প্রতি ভীষ্মের উপদেশ বর্ণনা। 13 অনুশাসন পর্ব। দান ধর্ম বিষয়ে যুধিষ্ঠিরের প্রতি ভীষ্মের উপদেশ বর্ণনা, ভীষ্মের মৃত্যু। 14 আশ্বমেধিক পর্ব। যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞ এই পর্বের মূল বিষয়। 15 আশ্রম বার্ষিক পর্ব।
গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বনগমন উল্লেখযোগ্য। 16 মৌসল পর্ব, যদুবংশ ধ্বংস। 17 মহাপ্রস্থানিক পর্ব, দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডবের মহাপ্রস্থানের বর্ণনা। 18 স্বর্গারোহণ পর্ব, স্বর্গের পথে যুধিষ্ঠির ছাড়া সবার মৃত্যু এবং পরে স্বর্গে যুধিষ্ঠিরের সঙ্গে সবার মিলন। মহাভারতের রচনাকাল। ভারতবর্ষের দুই প্রধান মহাকাব্যের মধ্যে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারত আয়তনে সুবিশাল গ্রন্থ ও বিষয় বৈচিত্র্যে অতুলনীয়। রামায়ণের মতো মহাভারতেরও কোনো একটি নির্দিষ্ট রচনাকাল নির্ধারণ করা সম্ভব হয়নি। দেখা যায় যে মহাভারত একসময় 24,000 শ্লোকে নিবদ্ধ হয়। মহাভারতেই বলা হয়েছে চতুর্বিংশতি সাহস্রিং চক্রে ভারত সংহিতাম। ব্যাস এই সংহিতা 3 বছর ধরে লিখেছিলেন। আবার এর ঠিক পরেই বলা হয়েছে যে ব্যাস এই সংহিতা লিখেছিলেন 60 সহস্র শ্লোক রচনা করে, 30 সহস্র দেবতাদের জন্য, 15 সহস্র পিতৃপুরুষের জন্য, 14 সহস্র গন্ধর্বদের জন্য এবং 100 সহস্র মানবদের জন্য। অবশ্য এগুলি থেকে একটি সূত্র পাওয়া যায় যার থেকে মহাভারতকে সহস্রী সংহিতা বলা হয়েছে। বর্তমান মহাভারতে লক্ষ শ্লোকের অনেক বেশি শ্লোক পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে মহাভারত কালে কালে বিভিন্ন লেখকের হাতে ক্রমশ পরিবর্ধিত হয়েছে। মহাভারতের দক্ষিণ ভারতীয় সংস্করণ তারই সুস্পষ্ট প্রমাণ। ঐতিহাসিক ও গবেষকদের মত। প্রথমত, যদিও বিভিন্ন রকম উপাদান বিভিন্ন সময়ে সহস্রী সংহিতাতে এসে মিলিত হয়েছে, তবুও ভিন্টারনিৎস মনে করেন যে মহাভারতে যে রূপ আমরা এখন পাই অন্তত 500 খ্রিস্টাব্দের আগেই সেই রূপ গড়ে উঠেছে। মীমাংসা দার্শনিক কুমারিল সপ্তম শতক মহাভারত থেকে বহু অংশ উদ্ধৃত করেছেন। কবি সুবন্ধু ও বাণভট্ট 600 থেকে 650 খ্রিস্টাব্দ মহাভারত সম্বন্ধে অবহিত ছিলেন। বাণভট্ট রচিত কাদম্বরীতে দেখা যায় যে রানী বিলাসবতী উজ্জয়িনীর মন্দিরে মহাভারত পাঠের সময় স্বয়ং উপস্থিত রয়েছেন। অশ্বঘোষের প্রথম শতক বজ্রসূচিতে মহাভারতের শ্লোক উদ্ধৃত হয়েছে। দ্বিতীয়ত, মহাভারতের আদি সময়টি নির্ধারণ করার জন্য গবেষকরা যথেষ্ট চেষ্টা চালিয়েছেন। ভারতীয় গবেষক CV বৈদ্য (1) বলেন যে মহাভারতের রচয়িতা ব্যাস ছিলেন কৃষ্ণের সমসাময়িক এবং যেহেতু তিনি নিজেই 3 বছর ধরে ভারত সংহিতা রচনা করেন তাই তাঁরা উভয়েই কুরুক্ষেত্র যুদ্ধের সময় জীবিত ছিলেন। তাঁর মতে এই যুদ্ধ হয়েছিল 3101 খ্রিস্টপূর্বাব্দে। প্রফেসর PC সেনগুপ্ত (2) মনে করেন এই যুদ্ধ হয়েছে 2449 খ্রিস্টপূর্বাব্দে। FE পারজিটার মনে করেন যে এই যুদ্ধ হয়েছিল 950 খ্রিস্টপূর্বাব্দে। অন্যান্য গবেষক আবার বিভিন্ন সময় নির্ধারণ করেছেন। যাই হোক, কুরুক্ষেত্র যুদ্ধের সময় 950 খ্রিস্টপূর্বাব্দ এবং ব্যাসদেব সেই যুদ্ধের সাক্ষী ছিলেন। এসব মতের ভিত্তিতে মহাভারতের আদি সময়টি খ্রিস্টপূর্ব 900 অব্দ হতে পারে।
তৃতীয়ত, মহাভারতের অস্তিত্বের সবচেয়ে প্রাচীন প্রমাণটি রয়েছে বৌধায়ন গৃহসূত্রে ব্র্যাকেটে 2.22.9। এখানে ভগবদ্ গীতার ব্র্যাকেটে 9.26 একটি খণ্ডিত ছত্র সুস্পষ্টভাবে উল্লিখিত হয়েছে। গৃহ সূত্রের বচনটি হল যদাহ ভগবান পত্রং পুষ্পম ইত্যাদি। এখানে ভগবদ্ গীতার উদ্ধৃত বচনটি মহাভারতের ভীষ্ম পর্বের ব্র্যাকেটে 33.26 অন্তর্গত। পুরো শ্লোকটি হচ্ছে পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্কাব প্রযচ্ছতি তদহং ভুক্ত পোহৃত মস্যামি প্রযতার যত প্রযতাতং। বৌধায়নের সময় প্রায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী। রামগোপাল তাঁর ইন্ডিয়া অব বেদিক কল্পসূত্রাস বইতে এই সূত্র গ্রন্থগুলির রচনাকালকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে 3য় শতক বলেছেন এবং আরও বলেছেন যে এই সূত্রকারদের মধ্যে বৌধায়ন অন্যতম প্রাচীন সূত্রকার। এই উক্তিতে তাঁর সময়কাল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী ধরা যায়। তাই নিঃসন্দেহে বলা যায় এই সময়ে মহাভারত তার মূল রূপ অবশ্যই পরিগ্রহ করেছিল। চতুর্থত, পাণিনির অষ্টাধ্যায়ীতে যুধিষ্ঠির, ভীম, বিদুর, মহাভারত প্রভৃতি শব্দের উল্লেখ পাওয়া যায়। পাণিনি খ্রিস্টপূর্ব 5ম শতকের বৈয়াকরণ ছিলেন। পঞ্চমত, যবন ও বৌদ্ধগণের উল্লেখ থেকে গবেষকরা এও মনে করেন যে বৌদ্ধ ধর্মের প্রচারের পর এবং আলেকজান্ডারের ভারত আক্রমণের পরও মহাভারত রচনা অব্যাহত ছিল। নিচে পাদটিকায় লেখা আছে: 1. মহাভারত এ ক্রিটিসিজম, পেজ 55 থেকে 78। 2. 1937 খ্রিস্টাব্দে জার্নাল অব দ্য বেঙ্গল এশিয়াটিক সোসাইটি ভলিউম 3 পেজ 101 থেকে 119-তে প্রকাশিত প্রবন্ধ। আমরা আবার মূল পাঠ্যে ফিরে আসছি। পৃষ্ঠা 115। ষষ্ঠত, মহাভারতে ব্রহ্মার সঙ্গে শিব ও বিষ্ণুর মাহাত্ম্য ও কীর্তিত হয়েছে। মেগাস্থিনিসের বিবরণ থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব 3য় শতকেই শিব ও বিষ্ণু হিন্দু সমাজে প্রাধান্য লাভ করেছিলেন। এই সময় শৈব ও বৈষ্ণব উভয় ধর্ম সম্প্রদায়ই বর্তমান ছিল। তাই এই সব রচনা খ্রিস্টপূর্ব 3য় শতকের আগেই হয়েছিল বলে ম্যাকডোনেল সাহেব অনুমান করেন। মহাভারতের বিষয়বস্তুর নিরিখে কাল নির্ণয়ের প্রচেষ্টাও করেছেন গবেষকরা। তাঁরা বলেছেন মহাভারত মূলত 3 শ্রেণীর রচনায় পূর্ণ। 1. সৌত রচনা ব্র্যাকেটে মূল মহাভারত। 2. ব্রাহ্মণ্য রচনা ব্র্যাকেটে দেবগণের কাহিনী, সৃষ্টি স্থিতি প্রলয়ের কথা, ধর্মনীতি, রাজনীতি, বর্ণাশ্রম ধর্ম, উপাখ্যান প্রভৃতি। এবং 3. জ্যোতি, শ্রমণ ও ভিক্ষু সম্প্রদায়ের রচনা ব্র্যাকেটে অহিংসা, ব্রহ্মচর্য, অস্তেয় জগতের অনিত্যতা প্রভৃতি প্রতিপাদক রচনাংশ। প্রথম অংশের তুলনায় দ্বিতীয় অংশ এবং দ্বিতীয় অংশের তুলনায় তৃতীয় অংশ পরবর্তীকালে রচিত হয়েছে এবং মূল মহাভারতের মধ্যে প্রক্ষিপ্ত অংশ বললে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর রচনাদ্বয়কেই বোঝায়। ভাষা, রীতি ও ছন্দের দিক দিয়েও মহাভারতের রচনার বিভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্য নেই। প্রাক মহাকাব্য যুগের সংস্কৃত রচনার নিদর্শন যেমন বহু স্থানে আছে,
তেমনি আবার মহাকাব্যোত্তর যুগের রীতি ও ভাষার প্রয়োগও আছে। তাই সমগ্র মহাভারতের রচনা একই কালের নয় বলেই মনে হয়। যাই হোক, বর্তমানে আমরা যে মহাভারত মহাকাব্যটি পাই তা নিশ্চয়ই খ্রিস্টপূর্ব 7ম শতক থেকে খ্রিস্টীয় 4র্থ শতকের মধ্যে নানা পরিবর্তনের মধ্য দিয়ে এই রূপ পরিগ্রহ করেছে। প্রসঙ্গত মহাভারতের বিভিন্ন স্তরের কথা বলতে গেলে আনুমানিক 3টি স্তরের কথা বলা হয়েছে। প্রথম স্তর আনুমানিক 700 থেকে 500 খ্রিস্টপূর্ব, দ্বিতীয় স্তর আনুমানিক 500 থেকে 200 খ্রিস্টপূর্ব, তৃতীয় স্তর আনুমানিক খ্রিস্টপূর্ব 200 থেকে 350 খ্রিস্টাব্দ। মহাভারতে ভারতীয় জীবন ভাবনার প্রতিচ্ছবি। সংস্কৃতির দৃষ্টি থেকে রামায়ণের পরে মহাভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ। মহাভারতের সময় ভারতীয় সমাজ এক জটিল সমাজে পরিণত হয়েছিল। যদিও চতুর্বর্ণ ও চতুরাশ্রম ভিত্তিক সমাজই চালু ছিল, তবুও মহাভারতের সমাজে বহু সংকর বর্ণের অস্তিত্ব দেখা যায় এবং আশ্রম ব্যবস্থাও তত কঠোর ছিল না। ব্রাহ্মণ ক্ষত্রিয়ের কাজ এবং ক্ষত্রিয় ব্রাহ্মণের কাজ সহর্ষে করতেন। ব্রাহ্মণ দ্রোণাচার্য ধনুর্বিদ্যার সবচেয়ে বড় আচার্য ছিলেন। ভীষ্ম ক্ষত্রিয় হয়েও তত্ত্বোপদেশে সর্বাগ্রগণ্য ছিলেন। জীবনে 4টি আশ্রম অনুসরণ করা হলেও দেখা যায় ধৃতরাষ্ট্র, বিদুর, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি মান্য ব্যক্তিগণ বৃদ্ধাবস্থায় পৌঁছেও বানপ্রস্থ আশ্রম অবলম্বন করেননি। সামাজিক বন্ধনের শৈথিল্য। মহাভারতের সময় সামাজিক বন্ধন আগের মতো কঠোর ছিল না। ভাই ভাইয়ের মধ্যে অসীম স্নেহ সমাপ্ত হয়ে গিয়েছিল। সামান্য জমির অংশ ও ছাড়তে রাজি ছিলেন না ভাইয়েরা। সমাজে ধর্মের স্থিতি ক্ষীণ প্রায় হতে চলেছিল। বিবাহ। সমাজে 8 প্রকার বিবাহ প্রচলিত ছিল। 8 প্রকার বিবাহ হল ব্রাহ্মণ, দৈব, আর্য, প্রাজ্য, প্রাজাপত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস ও পৈশাচ। তবে রাজ পরিবারে গান্ধর্ব, রাক্ষস এবং আসুর বিবাহ বেশ প্রচলিত ছিল। অর্জুনের সুভদ্রা হরণ, শ্রীকৃষ্ণের রুক্মিণী হরণ, দুর্যোধনের কলিঙ্গ রাজকন্যা হরণ রাক্ষস বিবাহের উদাহরণ। মাদ্রীর বিবাহ আসুর বিবাহের উদাহরণ, আর দুষ্যন্ত শকুন্তলার বিবাহ গান্ধর্ব বিবাহের উদাহরণ। নীতিহীনতার প্রবণতা। মহাভারতে দুর্যোধন এক অন্যায়ের প্রতিমূর্তি। রাজবংশে বিবাদে দুর্নীতি চরমে উঠেছিল। লাক্ষাগৃহ নির্মাণ, অভিমন্যু বধে ছলনার আশ্রয়, কপট পাশা খেলা প্রভৃতি দুর্নীতির নিদর্শন উল্লেখযোগ্য। এই জন্য সামাজিক শৃঙ্খলা, ব্যক্তিগত মূল্যবোধ, কল্যাণকর রাজনীতি, রাজনীতিতে আপৎকালীন ব্যবস্থা প্রভৃতি নিয়ে হাজার হাজার শ্লোক মহাভারতে পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে সমাজকে ধরে রাখার তাগিদেই এই বিপুল পরিমাণ উপদেশের প্রয়োজন হয়েছে। সামাজিক মূল্যবোধ। অনেক অন্যায়, অবিচার, অত্যাচার, প্রবঞ্চনা থাকলেও শেষ পর্যন্ত ধর্ম সংস্থাপনের জন্যই ধর্ম সংস্থাপনার্থায় মহাভারতের সব কর্মকাণ্ড, এই কথা স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন। উদ্ধৃতির মধ্যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজং মহান। এই ধর্ম হল রাজধর্ম, অর্থাৎ দুষ্টের দমন ও শিষ্টের পালন। ভারতীয় সমাজ, সংস্কৃতি ও সাহিত্যে মহাভারতের প্রভাব।
মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারতের মূল কাহিনী পাণ্ডব ও কৌরবদের মধ্যে হস্তিনাপুরের সিংহাসনের অধিকার নিয়ে গৃহযুদ্ধ। তার সঙ্গে রয়েছে অসংখ্য উপকাহিনী, উপদেশ ও অনুশাসন। তাই মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। বিষয়বস্তুর গৌরবে, দর্শনের গভীরতায় এই গ্রন্থ আমাদের কাছে এক গর্বের বস্তু। মহর্ষি বৈশম্পায়ন যথার্থই বলেছেন, যদি হাস্তি তদন্যস্ত্র জন্যে হাস্তি ন তৎকচ্ছিৎ, অর্থাৎ যা এখানে আছে তা অন্যত্র আছে, আর যা এখানে নেই তা কোথাও নেই। এই কথার দ্বারা মহাভারতের ব্যাপকতা সহজেই অনুমান করা যায়। এটি অতীত ইতিহাসের আকর গ্রন্থ। এর মধ্যে নিহিত আছে পুরাণের তাৎপর্য ও শাশ্বত আবেদন এবং প্রাচীন সাহিত্যের অসাধারণ চিত্রকল্প। এই মহাগ্রন্থটি যুগ যুগ ধরে ভারতবাসীর মনে ভারতীয় সমাজ ও সাহিত্যে সুগভীর প্রভাব বিস্তার করে আসছে। সমাজ জীবনে ও সংস্কৃতিতে প্রভাব। মহাভারত তার বিষয়বস্তুর গাম্ভীর্যে, জটিল চরিত্র চিত্রণে, সামাজিক দর্শন সম্ভারে ভারতবর্ষের মানুষের কাছে এক চিরন্তন সাহিত্যের মর্যাদা লাভ করেছে। ভীষ্মের আত্মত্যাগ, কর্ণের দানশীলতা, যুধিষ্ঠিরের সত্যনিষ্ঠা, ভীমাদি পাণ্ডবদের জ্যেষ্ঠের প্রতি আনুগত্য, দ্রৌপদীর তেজস্বিতা, বিদুরের ন্যায়পরায়ণতা এবং আরও বিভিন্ন নীতিগর্ভ কাহিনী ভারতীয় বীরগাথা ভারতীয় সমাজে ও সাহিত্যে উপাদান রূপে গৃহীত হয়েছে। এইসব গাথা ও কাহিনী যেমন ভারতবাসীর নৈতিক চরিত্র গঠনে সহায়ক হয়েছে, তেমনি সেগুলিকে উপজীব্য করে যে সাহিত্য সম্ভার গড়ে উঠেছে সেগুলিও অল্প বিস্তর একইভাবে ভারতীয় সমাজের ভিত্তিভূমি গড়ে তুলতে সাহায্য করেছে। যজুর্বেদের থেকেও মহত্ব ও ভারতত্ত্বের স্বীকৃতি মহাভারত আগেই পেয়েছে। মহত্তাৎ ভারবত্তাচ্চ মহাভারতমুচ্যতে।